হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তাজুল ইসলাম বলছি। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আইনি পাঠশালায় আজকে আমি একটা ফৌজদারি কার্যবিধি আছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এবং 1 নম্বর আমরা জানি যে 1898 সালের 5 নম্বর আইন। এখানে ষষ্ঠ বিভাগে প্রসিডিংস ইন প্রসিকিউশন, এখানে চ্যাপ্টার হতো 16 নম্বর চ্যাপ্টারে এখানে কমপ্লেন্টস টু ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট, এখানে ম্যাজিস্ট্রেট বলতে অবশ্যই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বোঝাচ্ছে। তো বন্ধুরা, এটা কমপ্লেন্ট টু ম্যাজিস্ট্রেট আমি সংক্ষিপ্ত আকারে শিরোনামটি দিয়েছি। আশা করি এর পরবর্তীতে যখনই ম্যাজিস্ট্রেট বলবো আমি অবশ্যই আপনারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বলবেন। বিচারিক হাকিম আদালত, এটাকে ইংলিশে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এরা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, কগনাইজেবল ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন এরিয়াতে অবশ্যই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। এটা Cr.P.C.তে ম্যাজিস্ট্রেট সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে এবং ম্যাজিস্ট্রেট বলতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বোঝায়, কোনোভাবেই নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বোঝায় না, যতক্ষণ না সরকার তাদেরকে এই ধরনের কমপ্লেন্ট গ্রহণ করার সুযোগ এখন নাই বললেই চলে। তারা মোবাইল কোর্টে কিছু মামলা মোকদ্দমা করে থাকে। তো আজকে আমি বন্ধুরা ফৌজদারি কার্যবিধির 202 থেকে 200 ধারা থেকে 203 ধারায় যে আপনার এই ম্যাজিস্ট্রেটের নিকট যে মামলা দায়েরের যে বিষয়গুলো আছে, মামলা কিভাবে আপনার দায়ের হয়, সিআর মামলা, পিটিশন মামলা, তারপরে দায়ের হলে কি হয়, এই বিষয়গুলো আমি বিস্তারিত বলার চেষ্টা করব। এর ভিতরেই কমপ্লেন্ট এবং যে নালিশি পিটিশন এবং যে এজাহার যেগুলা বা নালিশের যে এজাহার এবং নালিশি যে পিটিশনের মধ্যে পার্থক্য কী এবং এজাহার কখন কোথায় করতে হয়, কমপ্লেন্ট কোথায় করতে হয়, এই বিষয়গুলো আমি বিস্তারিত বলার চেষ্টা করব। আশা করি আপনারা যারা আইনের ছাত্র আছেন, আইনজীবী বা যারা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এবং বাংলাদেশ বার কাউন্সিলে অবশ্যই একটা ফৌজদারি কার্যবিধি অবশ্যই একটা আবশ্যকীয় পাঠ্য বা পুস্তক আইনের। এখান থেকে প্রত্যেকবারই প্রশ্ন এসে থাকে। যারা বার কাউন্সিলে বা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে পরীক্ষা দেন তাদেরকে এই বিষয়টি থেকে অবশ্যই প্রশ্নের উত্তর করতে হয়। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং ভিডিওটি যারা আইনের ছাত্র আছেন বা প্রতিযোগিতামূলক যারা পরীক্ষায় যারা আইন বিষয়ক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন আইন বিষয়ক ভিডিও পেতে আমাদের আইনি পাঠশালার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আশা করি। তো আমি মূল আলোচনায় ফিরে আসি। তো বন্ধুরা, কমপ্লেন্ট টু ম্যাজিস্ট্রেট, এটা সেকশন 203 অফ ক্রিমিনাল প্রসিডিউর কোড, এখানে বিস্তারিত বলা আছে। এখানে আমি যে আজকে ভিডিওতে যে বিষয়গুলো আলাপ করব সে বিষয়টি হচ্ছে হোয়াট ইজ কমপ্লেন্ট অ্যান্ড দ্য পারপাস অফ ফাইলিং কমপ্লেন্ট, হু ইজ কমপ্লেনেন্ট অ্যান্ড ডিফারেন্স বিটুইন এফআইআর অ্যান্ড কমপ্লেন্ট, বিফোর হুম কমপ্লেন্ট উইল বি ফাইল্ড, প্রসিডিউর ফর ফাইলিং কমপ্লেন্ট, প্র্যাকটিক্যাল কেস স্টাডি ফর বেটার আন্ডারস্টুড। তো বন্ধুরা, এগুলো হচ্ছে যে আমাদের আজকের পড়ার বিষয় এবং টেবিল অফ কন্টেন্টস আমি বলেছি। মিনিং অফ কমপ্লেন্টস অ্যান্ড ইটস পারপাসেস, সেকশন 2D অফ দ্য ক্রিমিনাল প্রসিডিউর কোড 1898। এখানে বলছে যে কমপ্লেন্ট মিনস এনি এলিগেশন মেড ওরালি অর ইন রাইটিং টু এ ম্যাজিস্ট্রেট উইথ এ ভিউ টু হিজ taking action under this code that some person, whether known or unknown, has committed an offence but does not include a police report। তার মানে এখানে যখন কোনো ঘটনা বা কোনো অভিযোগ থাকে সেটা মৌখিক হতে পারে, লিখিত হতে পারে এবং সেটা ম্যাজিস্ট্রেটের কাছে দাখিল করার প্রয়োজন পড়ে, তখন যে ঘটনাটি জানে এবং জানার সুযোগ রয়েছে এমন যে ঘটনাটি ঘটেছে এবং সেটা অবশ্যই পুলিশ রিপোর্ট হবে না এবং যে কেউ ব্যক্তি হইতে হবে। তো বন্ধুরা, এখানে আরও আমরা বিস্তারিত জানব কী কী রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হয় এই কমপ্লেন্ট দাখিল করতে হলে। ইট মাস্ট কন্টেন অ্যান এলিগেশন অফ কমিশন অফ অফেন্স অ্যান্ড বাই এনিওয়ান। অবশ্যই এই যে একটা ঘটনা ঘটেছে এবং একজন ব্যক্তি দ্বারা ঘটনাটি ঘটেছে সেই ঘটনার বিবরণ বা অপরাধের বিবরণ সেখানে থাকবে। ইট ক্যান বি মেড আইদার ওরালি অর ইন রাইটিং, এবং এটা লিখিত এবং মৌখিকভাবে হতে পারে। ইট মাস্ট বি মেড টু এ ম্যাজিস্ট্রেট, অবশ্যই ম্যাজিস্ট্রেটের কাছে হইতে হবে। আমি এর আগেও বলেছি যে ম্যাজিস্ট্রেট বললেই বুঝবেন যে সেটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ইট মাস্ট বি মেড উইথ এ ভিউ টু টেক অ্যাকশন বাই দ্য ম্যাজিস্ট্রেট। তো বন্ধুরা, এটা হচ্ছে এসেনশিয়াল রিকোয়ারমেন্টস অফ কমপ্লেন্ট।
এখানে আমি যদি দেখি যে হোয়াট ইজ কমপ্লেইনেন্ট, এদের এক্সপ্লেনেশনে বলছে যে a report made by a police officer in a case which discloses after investigation the commission of a non-cognizable offence shall be deemed to be a complaint, and the police officer by whom such report is made shall be deemed to be the complainant. তো বন্ধুরা অত্যন্ত পরিষ্কার যে কোনটা কমপ্লেইন্ট আর কমপ্লেইনেন্ট। তো এখানে হু ইজ কমপ্লেইনেন্ট এটা অবশ্যই কে নালিশ করবেন। এ কমপ্লেইনেন্ট ইজ এ পারসন হু লজেস এ কমপ্লেন্ট, মানে যিনি কমপ্লেনটা বা নালিশি আবেদনটা দাখিল করেন, দায়ের করেন, তিনি হচ্ছেন কমপ্লেনেন্ট। এটা সোজা বাংলায়। তো টিপিক্যালি ইট ইজ এ টার্ম ইউজড ইন দ্য কনটেক্সট অফ ক্রিমিনাল ল টু রিফার টু এ পারসন হু অ্যালেজেস দ্যাট another committed a criminal act against him or her. In civil law, the person who files a complaint in court is called the plaintiff. However, in criminal law, the complaint is made by a prosecutor who files charge on behalf of the state based upon the complainant's allegation and other evidence. এখানে দেওয়ানি আদালতে যখন কেউ এরকম একটা অভিযোগ দায়ের করে সেটা অবশ্যই একটা আর্জি হিসেবে বিচারকের কাছে সহকারী জজ বা সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজের কাছে মামলাটি আর্জি আকারে দায়ের করে। কিন্তু ক্রিমিনাল লতে, ফৌজদারি আইনে এখানে যিনি দায়ের করবেন তিনি প্রসিকিউটর হবেন এবং তিনি রাষ্ট্রের পক্ষে সেটা দায়ের করবেন এবং সেখানে কিছু সাক্ষী থাকবে এবং অভিযোগের যে বিবরণ বর্ণনা থাকবে। তো বন্ধুরা এরপর আমরা যদি হোয়াট ইজ কমপ্লেইনেন্ট, আমি আরও এর আগেও বলেছি দ্য টার্ম কমপ্লেইনেন্ট মে অলসো বি ইউজড ইন নন ক্রিমিনাল ম্যাটার্স টু রেফার জেনারেলি টু এ পারসন অর এন্টিটি ফাইলিং এ কমপ্লেইন্ট। It may be sued in administrative matters or disputes involving private or government agencies when reports or grievances are filed outside the court system. তো বন্ধুরা এটা অত্যন্ত সাবলীল ইংরেজি ভাষা, এটা আপনারা একটু পড়ে নিয়ে নিজেরাই বোঝার চেষ্টা করবেন, এখানে জটিলতার কিছু নেই। আমি বাংলাতে এই এজাহারের বিষয়গুলা নালিশের মধ্যে পার্থক্যগুলো আমি এটা বলার চেষ্টা করব। তো বন্ধুরা এখানে আমি যেটা পার্থক্যগুলো এই যে আমি বললাম যে এজাহারটা হচ্ছে যে এফআইআর যেটা, এটা ফৌজদারি কার্যবিধি দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের 154 ধারায় এজাহার সম্পর্কে বা এফআইআরের লজিং এফআইআর সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। তো আমরা যদি এই নালিশ এবং কমপ্লেন্ট এবং এজাহারের মধ্যে পার্থক্যটা না বুঝি তো আমাদের জানার কিছু ঘাটতি থাকবে। তো অপরাধ বা অপরাধমূলক কোনো কিছু ঘটার পর সে বিষয়ে প্রতিকার পাওয়ার জন্য প্রাথমিকভাবে থানায় যে সংবাদ দেওয়া হয় বা জানানো হয় তাকে এজাহার বলে। এটা ফৌজদারি কার্যবিধির 154 ধারায় এজাহারের সংজ্ঞা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে কোনো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট আমলযোগ্য অপরাধ সংগঠন সম্পর্কে কোনো সংবাদ মৌখিকভাবে প্রদান করা হলে তিনি তার লিখিত তথ্য প্রদানকারীকে পড়ে শোনাবেন ও তার স্বাক্ষর নেবেন এবং লিখিতভাবে প্রদান করা হলে প্রদানকারীর স্বাক্ষর নিয়ে তার সারমর্মক সরকারের ফরম মোতাবেক নির্ধারিত বইয়ে লিপিবদ্ধ করবেন। তো বন্ধুরা এখানে এজাহার ও নালিশের যে পার্থক্য, আমি আরও কিছু পার্থক্য বলবো যাতে বুঝতে। নালিশ বলতে কোনো কারণে পুলিশ যদি কখনো থানায় মামলা নিতে না চায়, সরাসরি সংশ্লিষ্ট বিচারিক ম্যাজিস্ট্রেটের নিকট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট আদালতে নালিশি অভিযোগ দায়েরের মাধ্যমে সংগঠিত অপরাধের বিচার চেয়ে যে মামলা দায়ের করা হয় তাকে নালিশি মামলা বলে বা সিআর মামলা বলে। এই ফৌজদারি কার্যবিধির 2 বর্গীর জয়ের ধারা নালিশের সংজ্ঞা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে একজন লোক পরিচিত হোক বা অপরিচিত হোক এটি একটি অপরাধ সংগঠিত করেছে এই মর্মে ফৌজদারি কার্যবিধির আওতায় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে একজন ম্যাজিস্ট্রেটের নিকট লিখিত বা মৌখিকভাবে অবহিত করলে তাকে নালিশ বলে। তো বন্ধুরা কেবলমাত্র কোনো আমলযোগ্য অপরাধ সংগঠনের ক্ষেত্রেই নালিশ দায়ের করা হয়, পক্ষান্তরে এফআইআর দায়ের করা হয়। পক্ষান্তরে আমলযোগ্য ও আমলযোগ্য যে কোনো অপরাধ সংগঠনের ক্ষেত্রে বা থানায় মামলা গ্রহণ করা না করলে সংশ্লিষ্ট বিচারিক আদালতে ম্যাজিস্ট্রেট নিকট নালিশি মামলা দায়ের করা হয়। এজাহার পেশ করতে হয় থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট, কিন্তু নালিশ পেশ করতে হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। এজাহারকারী এজাহার দেওয়ার সময় কোনো শপথ বাক্য পাঠ করেন না, কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ প্রদানকালে সত্য বলবে, মিথ্যা বলবে না এই মর্মে শপথ বাক্য পাঠ করবে। তাছাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারিত ফরমে এজাহার লিপিবদ্ধ করেন, কিন্তু নালিশের মূল বক্তব্য ম্যাজিস্ট্রেট কোর্টের নোটশিটে লিপিবদ্ধ করেন।
এখানে 5 নম্বর আমরা যদি দেখি এজাহারের মাধ্যমে মামলা শুরু হলে তদন্তকারী অফিসারের তদন্তে অসন্তুষ্ট হলে এক্ষেত্রে এজাহারকারী নারাজি পিটিশন দায়ের করতে পারে। পক্ষান্তরে নালিশি মামলা খারিজ হলে দায়রা জজ আদালতে বা হাইকোর্টে উক্ত আদেশ ঘোষণা 60 দিনের মধ্যে রিভিশন দায়ের করতে পারবেন। তো বন্ধুরা এজাহারের 6 নম্বর পার্থক্য, এজাহারের ভিত্তিতে তদন্ত করার পর যদি দেখা যায় যে অপরাধীর বিরুদ্ধে চার্জশিট প্রদান না করে তদন্ত পুলিশ অফিসার চূড়ান্ত প্রতিবেদন পেশ করবেন। পক্ষান্তরে নালিশের ক্ষেত্রে আসামির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না পাওয়া গেলে আসামিকে অব্যাহতি দিয়ে খালাস দিবেন। তো বন্ধুরা এখানে আমি বাংলায় বলেছি যে ডিফারেন্স বিটুইন অ্যান এফআইআর অ্যান্ড পুলিশ কমপ্লেন। আমরা আইনের ছাত্ররা যারা আইন বিষয়ে পড়াশোনা করেন তাদের বইটি ইংলিশ ভার্সনে হয়, অনেক সময় উত্তরপত্রও ইংরেজিতে হয়ে থাকে। তো যারা ইংরেজিতে উত্তর করবেন তাদের জন্য ডিফারেন্স বিটুইন এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অ্যান্ড পুলিশ কমপ্লেন্ট ইজ দ্যাট অ্যান এফআইআর রিলেটস টু দ্য কগনাইজেবল অফেন্স whereas a police complaint can be filed for both cognizable and non-cognizable class of offences. According to section FIR is defined in 154(1) of Cr.P.C. and complaint is defined 2D in Cr.P.C. তো বন্ধুরা এখানে মেন ডিফারেন্সগুলো আমি বাংলায় বলে ফেলেছি। তো এখানে কমপ্লেন্ট ইজ এ পিস অফ ইনফরমেশন গিভেন ওরালি অর ইন রাইটিং টু এ ম্যাজিস্ট্রেট অ্যাবাউট অ্যান অফেন্স কমিটেড বাই এ পারসন। এরপরে আরও যে মেইন ডিফারেন্সগুলো আমি বাংলাতে বলেছি সেগুলোর ইংরেজি। অনলি কগনাইজেবল অফেন্স ক্যান বি রিপোর্টেড থ্রু অ্যান এফআইআর। কমপ্লেন্টস ক্যান বি ফাইল্ড ফর বোথ কগনাইজেবল অ্যান্ড নন কগনাইজেবল অফেন্স। Upon receipt of a complaint, the magistrate can inquire into the matter himself or direct to police officer to do so. After filing an FIR, the police officer may commence the investigation without any prior permission from a judicial magistrate. তো বন্ধুরা a consequence of false FIR, একটা মিথ্যা এজাহার দায়েরের কি consequence থাকতে পারে এটা আমরা often we see people file a false claim and accuse other people out of enmity. Giving false information regarding FIR is an offence punishable under section 182 or 211 of penal code, which means by presenting a false FIR a person may put himself in prison for 6 months up to 7 years, which also include fine. তো বন্ধুরা এখানে যারা মিথ্যা উক্তিতে এজাহার দায়ের করে বা নালিশি মামলা দায়ের করে থানায় অথবা নালিশি আবেদন হিসেবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তখন তার বিরুদ্ধে দণ্ডবিধির 182 ও 211 ধারায় তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে যিনি মিথ্যা অভিযোগটি দায়ের করেছিলেন তার বিরুদ্ধে মামলা দায়েরের জন্য অনুমতি চাইতে পারে ম্যাজিস্ট্রেটের নিকট। তো এখানে তার যদি এটি প্রমাণিত হয় যে সে মিথ্যা মোকদ্দমা মিথ্যা নালিশ দায়ের করেছিলেন তাহলে তার 6 মাসের সর্বনিম্ন 6 মাসের কারাদণ্ড এবং ফাইন অথবা এবং সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড এবং ফাইন বা অর্থদণ্ড উভয়ই হতে পারে। তো বন্ধুরা এটা হচ্ছে কনসিকুয়েন্স অফ ফলস এফআইআর। এখন যে বিষয়টি ওই এজাহারের ভিতরে থাকে বা এ কমপ্লেন নিড অনলি স্টেট দ্য ফ্যাক্টস অফ দ্য কমিশন অফ অফেন্স। No provision of law in which the offence is defined is to be stated. There is no such requirement. As a usual practice, advocates tend to refer the section also in the complaint. The point is made clearly by various decisions and it is expressly stated in section 1901A of the Code of Criminal Procedure. It reads that subject to the provision of this chapter, any judicial magistrate of the first class and any magistrate of the second class, especially empowered in this behalf under section 2, may take cognizance of any offence upon receiving a complaint of facts which constitute such offence. So what is required is that a statement constituting the commission of any offence and a prayer to make appropriate relief order. It is not meant to state any specific prayer of relief. তো বন্ধুরা এখানে রেকর্ডিং সোন স্টেটমেন্ট, যখন ম্যাজিস্ট্রেটের কাছে কোনো নালিশ যাবে বা নালিশি পিটিশন যায় তখন যিনি নালিশকারী কমপ্লেনেন্ট তিনি তাকে ওই ইট ইজ এসেনশিয়াল হোয়েন এ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টেক কগনিজেন্স অফ অফেন্স অন এ কমপ্লেন্ট, it is that stated in section 200 of the code. The magistrate may order an inquiry or investigation into the offence, and after that if he is of that opinion there is no sufficient ground for proceeding, he shall dismiss the complaint as stated in section 203 of the code. In exceptional circumstances তো বন্ধুরা এখানে আমরা যদি দেখি যে আপনার যখন আমরা মামলাটি দায়ের করব অবশ্যই আমি যেটা বলতেছিলাম যে ফৌজদারি কার্যবিধির যখন কোনো নালিশ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট দায়ের করতে যায় কেউ
তো তখন অবশ্যই তাকে ম্যাজিস্ট্রেট 200 ধারার জবানবন্দি গ্রহণ করে থাকেন এবং গ্রহণ পরবর্তী সময়ে ম্যাজিস্ট্রেটের কাছে যখন মামলার বিষয়ে বিস্তারিত মনে হয় যে মামলাটির সরাসরি আমলে নেওয়ার মতো উপাদান রয়েছে তাহলে ম্যাজিস্ট্রেট সরাসরি আমলে নেন। আর যদি মনে করেন যে মামলাটি অধিকতর তদন্ত বা মামলাটির ভেরাসিটি বা সত্যতা নিরূপণ করার জন্যে কোনো উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা মামলাটি তদন্তের পরেই আমলে নেওয়ার একটা বিষয় রয়েছে, তখন তিনি অবশ্যই 202 ধারায় সেটা তদন্তের ব্যবস্থা করবেন। পরবর্তীতে তদন্ত রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে এই ব্যবস্থাটা গ্রহণ করে থাকে। এরপরে যখন দেখেন যে 200 ধারার জবানবন্দি গ্রহণ করার পর যদি দেখেন ম্যাজিস্ট্রেট যে আপনার মামলাটি আমলে নেয়ার মতো উপযুক্ত কোনো কারণ বিদ্যমান নাই এবং গ্রাউন্ডলেস যদি মনে হয়, তখন তিনি 203 ধারার অধীনে মামলার কমপ্লেন পিটিশনটি খারিজ করে দিতে পারেন। তো এই হচ্ছে যে বিষয়। এখানে আপনি দেখো ইজ ডিসমিসড, যদি কেউ সেকেন্ড কমপ্লেন দাখিল করে তবে সেটাও গ্রহণযোগ্য হতে পারে। ক্রিমিনাল প্রসিডিউর কোডে এখানে কমপ্লেন টু ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এখানে আমি বলেছি যে 16 অনুচ্ছেদে এবং পার্ট 6-এ এখানে আমরা দেখেছি সেকশন 200 এক্সামিনেশন অফ কমপ্লেনেন্ট, section 200 on a procedure by magistrate not competent to take cognizance of the case, section 202 postponement for issue of process, section 203 dismissal of complaint। তো বন্ধুরা এখানে section 200 examination of complaint, a magistrate taking cognizance of an offence of one complaint shall at once examine upon oath the complainant and such of the witnesses present, if any, and as he may consider necessary, and the substance of the examination shall be reduced to writing and shall be signed by the complainant or witness to examine and also by the magistrate, provided as follows: when the complaint is made is writing, nothing herein contained shall be deemed to require such examination before transferring the case under section 192. When the complaint is made in writing, nothing herein contained shall be deemed to require such examination in any case in which the complaint has been made by court or by public servant acting or purporting to act in the discharge of his official duties. Section 200 examination of complaint, when the case has been transferred under section 192 and the magistrate so transferring it has already examined the complainant and a witness, if any, the magistrate to whom it is so transferred shall not be bound to re-examine them. তো বন্ধুরা এখানে আমরা একটা প্র্যাকটিক্যাল কেস স্টাডি যদি দেখি যে কিছু আসামি প্রতারণার মামলা করে এবং মোবাইলে ফোন করে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দেয় এবং পরবর্তীতে তার ছেলের কাছ নিকট থেকে বিভিন্ন অভিযোগ আছে, এইসব অভিযোগ জানতে ছেলে তার পিতাকে সুনির্দিষ্ট অভিযোগ কথা বলে না, ফোনে তার পিতাকে বিভিন্ন হুমকি দেয়, ভয়ভীতি দেখায়, টাকা পয়সা চায়, এক পর্যায়ে টাকা পয়সা নিয়ে নেয় এবং স্ট্যাম্প করে নেয়, তাকে দিয়ে বলে। এটা একটা প্র্যাকটিক্যাল ঘটনা। তো বন্ধুরা এখানে লিখিত এজাহারের প্রেক্ষিতে সেশন মামলা নম্বর 87/2010 তারিখ এত এবং রুজু করেন এবং তার তারিখ সিআর যে মামলাগুলো হয় সেই মামলাগুলো হচ্ছে পরবর্তীতে গাংনী থানা পুলিশ মামলাটি পুলিশ তদন্তে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান। প্রতিবেদন তদন্ত সাক্ষ্য প্রমাণে আসামি 2-3 জনের বিরুদ্ধে 386 দণ্ডবিধি 386, 87, 34 ধারা অপরাধে প্রাথমিকভাবে প্রমাণিত তার বিরুদ্ধে এত নম্বর অভিযোগপত্র দাখিল করেন। তো বন্ধুরা মামলাটি দায়রা জজ কর্তৃক বিচার্য হয়। এত তারিখে নথি মেহেরপুর ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে দায়রা জজে চলে আসে। বিচারে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় এবং রাষ্ট্রপক্ষের 4 জন সাক্ষীকে পরীক্ষা করে প্রমাণিত হয়, তাদেরকে দোষী সাব্যস্ত করে এবং 7 বছর এবং কারাদণ্ড, সর্বনিম্ন অর্থদণ্ড এবং উভয়দণ্ড প্রমাণিত হয়। এরপরে আমরা সেকশন 200 প্রসিডিউর বাই ম্যাজিস্ট্রেট নট কম্পিটেন্ট টু টেক কগনিজেন্স অফ দ্য অফেন্স, এখানে সেকশন 201 ধারায় বলছে যে ইফ দ্য কমপ্লেন হ্যাজ বিন মেড ইন রাইটিং টু হু ইজ নট কম্পিটেন্ট টু টেক কগনিজেন্স অফ দ্য হি শ্যাল রিটার্ন দ্য ফর প্রেজেন্টেশন টু প্রপার কোর্ট উইথ অ্যান এন্ডোর্সমেন্ট টু দ্য ডিফেক্ট। এমন একটা অভিযোগ দাখিল করা হলো একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, কিন্তু তিনি সেটি আমলে নেওয়ার জন্য এম্পাওয়ার্ড না, তিনি অবশ্যই সেই কমপ্লেনকে প্রপার কোর্টে ফেরত পাঠাবেন। ইফ দ্য কমপ্লেন হ্যাজ নট বিন মেড ইন রাইটিং সাচ ম্যাজিস্ট্রেট শ্যাল ডিরেক্ট দ্য কমপ্লেন টু দ্য, এবং অবশ্যই যখন ফেরত পাঠাবেন কমপ্লেনটি তখন সেকশনের কারণ উল্লেখপূর্বক সেখানে ফেরত পাঠাবেন। এখানে সেকশন 202-তে পোস্টপোনমেন্ট ফর ইস্যু অফ প্রসেস,
এখানে অ্যানি ম্যাজিস্ট্রেট, আমি এর আগেও বলেছি ম্যাজিস্ট্রেট বলতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অ্যানি ম্যাজিস্ট্রেট অন রিসিপ্ট অফ এ কমপ্লেন্ট অফ অ্যান অফেন্স অফ হি ইজ অথরাইজড টু টেক কগনিজেন্স or which has been transferred to him under section 192 may, if he thinks fit for reasons to be recorded in writing, postpone the issue of the process for compelling the attendance of the person complained against and either inquire into the case himself, or if he is a magistrate other than a magistrate of the third class, direct an inquiry or investigation to be made by any magistrate subordinate to him or by a police officer or by such other person as he thinks fit for the purpose of ascertaining ট্রুথ অফ ফলসুড অফ দ্য কমপ্লেন্ট। যখন কমপ্লেন্টটি দাখিল হবে তখন 202 ধারা জবান অনুযায়ী 200 ধারা জবানবন্দি গ্রহণ করে 202 ধারা প্রভিশন অনুযায়ী ম্যাজিস্ট্রেট যদি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হয় তখন সে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট বা সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে ঘটনাটির সত্যতা বা নিরূপণের জন্য সে তদন্ত দিতে পারে, অথবা কোনো পুলিশ অফিসারের কাছেও দিতে পারে। এটা ম্যাজিস্ট্রেটের ডিসক্রিপশন পাওয়ার, তিনি যাকে ইচ্ছা তিনি একজন স্থানীয় লোকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিয়ে তদন্ত করতে পারেন, বা হাই স্কুলের হেডমাস্টার বা কোনো সমাজসেবা কর্মকর্তা দিয়ে তদন্ত করাতে পারেন। তদন্ত করার পরে যদি প্রতীয়মান হয় যে মামলাটির ঘটনার সত্যতা পাওয়া গেছে তখন মামলাটি প্রসিড করবে ফার্দার। এরপরে পোস্টপোনমেন্ট ফর ইস্যু অফ প্রসেস, এখানে কিছু ব্যতিক্রম আছে। প্রোভাইডেড দ্যাট সেভ হোয়ার দ্য কমপ্লেন্ট হ্যাজ বিন মেড বাই কোর্ট, নো সাচ ডিরেকশন শ্যাল বি মেড আনলেস দ্য প্রভিশন অফ সেকশন 200 হ্যাভ বিন কমপ্লাইড উইথ। Further, where it appears to the magistrate that the offence complaint of its trial excluded by a court of session, the magistrate may postpone the issue of process for compelling the attendance of the person complained against and may make or cause to be made in inquiry or investigation as mentioned in the subsection for the purpose of ascertaining the truth or falsehood. এখানে আমরা দেখেছি যে বর্তমানে সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল, তারপরে আপনার দুদকের মামলাগুলা স্পেশাল জাজে করে থাকে এবং সেখানে বিচারক জেলা জজ পদমর্যাদার বিচারক থাকেন, তারা মূলত মামলাটি এজাহার গ্রহণ করে এবং তারা তদন্ত কগনিজেন্স পাওয়ার আছে যে দায়রা জজের কাছে থাকে। তো বন্ধুরা এখানে ম্যাজিস্ট্রেটের কিছু করার থাকে না। তো এই ধরনের কেসে ম্যাজিস্ট্রেটের কাছে আসলে ম্যাজিস্ট্রেট সেটা অবশ্যই যে প্রপার সেশন কোর্টে পাঠাবে যাতে মামলাটি তদন্ত করতে পারেন, মামলাটি সুন্দরভাবে প্রসিড করতে পারে আইনসঙ্গতভাবে। এরপরে যদি আরও দরকার হয় যে এনি ইনকোয়ারি অর ইনভেস্টিগেশন আদার ইজ মেড বাই এ পারসন নট বিং এ ম্যাজিস্ট্রেট অর পুলিশ অফিসার, সাচ পারসন শ্যাল এক্সারসাইজ অল দ্য পাওয়ার্স কনফার্ড বাই দিস কোর্ট অন অ্যান অফিসার ইন চার্জ অফ এ পুলিশ স্টেশন এক্সেপ্ট দ্যাট হি শ্যাল নট হ্যাভ পাওয়ার টু অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। Any magistrate inquiring into a case under this section may, if he thinks fit, take evidence of witness on oath. তো ম্যাজিস্ট্রেট নিজেও সাক্ষী নিতে পারে, তদন্ত করতে পারে, মানে জুডিশিয়াল ইনকোয়ারি করতে পারে। এখানে আরও কিছু ব্যতিক্রম আছে। প্রোভাইডেড দ্যাট ইফ ইট অ্যাপিয়ার্স টু দ্য ম্যাজিস্ট্রেট দ্যাট দ্য অফেন্স কমপ্লেন্ট অফ ইটস ট্রায়াবল এক্স বাই দ্য কোর্ট অফ সেশন, হি শ্যাল কল আপন দ্য কমপ্লেনেন্ট to produce all his witness, examine them on oath. Where the police submits the final report, the magistrate shall be competent to accept such report and discharge the accused. যখন পুলিশ তদন্ত করে কোনো আসামির বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় এই মর্মে চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট দাখিল করে, তখন ম্যাজিস্ট্রেট সেটি গ্রহণ করে, সেটা গৃহীত করে এবং আসামিদেরকে খালাস দিতে পারে। তো এখানে সেকশন 203 ডিসমিসাল অফ কমপ্লেন্ট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্য ম্যাজিস্ট্রেট বিফোর হুম এ কমপ্লেন্ট ইজ মেড অর টু হুম ইট হ্যাজ বিন ট্রান্সফার্ড may dismiss the complaint if after considering the statement on oath, if any, of the complainant and the result of the investigation or inquiry, if any, under section 202, there is in his judgment no sufficient ground for proceeding. In such cases he shall briefly record his reason for doing. তো বন্ধুরা এখানে আমি এত সময় বললাম যে 200 ধারার জবানবন্দিতে যখন বাদীর জবানবন্দি গ্রহণের পরে যখন আদালতের নিকট প্রতীয়মান হবে যে এই মামলাটি সামনের দিকে এগোনোর জন্য কোনো উপযুক্ত কারণ বিদ্যমান নেই, তখন তিনি চাইলে সঙ্গে সঙ্গে মামলাটি খারিজ করে দিতে পারেন 203 ধারায় এবং আসামিদেরকে অ্যাকুইটাল দিতে পারেন। পরবর্তী আবার যদি মনে হয় যে তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে যদি মামলার ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায় না এই মর্মে প্রতিবেদন পান, তখন এই 203 ধারার ব্যবস্থা নিতে পারেন। তো এখানে বন্ধুরা আমি বিস্তারিত এই 203 ধারা সম্পর্কে আরও অনেক আলোচনা আছে, আমরা এর পরবর্তী ভিডিওগুলোতে আরও বলবো। আপনারা আইনি পাঠশালার নিয়মিত চ্যানেলে আইন বিষয়ক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ।